রাত 12টায় আমি দৌড়ে নীলার ঘরের সামনে গেলাম। মানে এটাই এখন আমাদের বাসর ঘর। আমি দরজার সামনে এসেই কয়েকটা বড় বড় নিঃশ্বাস ছাড়লাম। কয়েক সেকেন্ডে যেন হার্টবিট ডাবল হয়ে গেছে। বুকটা ধরফর ধরফর করছে। যাই হোক, সাহস করে দরজা খুলতে গেলাম। এ কি, দরজা তো খুলছে না। মনে হয় ভিতর থেকে লক করা, কিন্তু বাসর ঘরে তো বর্ণা ঢোকার আগে দরজা লক হয় না। আবার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। তাই বাধ্য হয়েই দরজায় টোকা দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজাটা খুলে গেল। দরজা একটু ফাঁক হতেই আমি ভিতরে বুকে পড়লাম। গিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ গেল কই? না মানে বউ আছে, কিন্তু বউ আর বউ নেই। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা নীলা বলল, কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? তোমার বউয়ের সাজ কোথায়? ও আসলে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই খুলে ফেলেছি। তুই তো জানিস আমি এইভাবে কমফোর্টেবল না। ও আচ্ছা, আর একটু অপেক্ষা করলে কি হতো? অন্তত আমার জন্য একটু সহ্য করতেন। নীলা আর কিছু না বলে ঘুরে বিছানায় গিয়ে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু বলছি না। নীলাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? নীলা না সূচক মাথা নাড়িয়ে চুপ করে বসে আছে, আর কিছু একটা ভাবছে মনে মনে। আমি ওর দিকে ঘেঁষে বসে ওর হাতটা ধরলাম। নীলা আমাকে অবাক করে দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, আর এক নাগাড়ে বলতে লাগলো, সরি লাবিব, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না। আমি তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মানে কি? আমি কথাটা শুনে দাঁড়িয়ে পড়লাম। নীলা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে, কি বলছো এসব? আই এম সরি লাবিব, বাট তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো নাকি? এটা কি কোনো মজা করার সময়? আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা বলেই নীলা আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখে জল ছলছল করছে। ওকে দেখে মনে হচ্ছে ও সিরিয়াস, কিন্তু কেন? এত সবকিছু হয়ে যাবার পর এমনটা কেন? আমি যতটা জানি নীলার এই বিয়েতে যথেষ্ট সম্মতি ছিল, যার কারণে আজকে আমাদের বিয়ে হয়েছে। দেখো, আমি সত্যিই বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু এখন এইসব বলার মানে কি? আর কেনই বা বলছো? আমি সরি লাবিব। আরে কাঁদছো কেন? বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি আর ঠকাতেও চাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। মানে কি, কি হয়েছে একটু বলবে? আর এই কান্নাকাটি বন্ধ করো। আমি সরি। বুঝতে পারছি না আমি কি করব। এখন তো আমার কাঁদা উচিত, কিন্তু এ কেন কাঁদছে? তখন নীলা চোখ মুছতে মুছতে বলল, তোর মনে আছে বিয়ে হওয়ার আগে তোর রুমে গেছিলাম? আছে। তুমি কিছু একটা বলতে চাইছিলে, কিন্তু আম্মু আশায় বলতে পারোনি। হ্যাঁ, আসলে ওই নিলয়। কি? আমার ওই নিলয়? এখানে আবার নিলয় কোথা থেকে আসলো? নিলয় এখন হসপিটালে আছে। ও খুবই দুঃখজনক, কিন্তু ও হসপিটালে থাকার সাথে আমাকে না মেনে নেওয়ার কি কারণ? কারণ আছে। কি কারণ? আজকে ও শুধু হসপিটালে আমার কারণেই আছে। আমার কারণেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কারণে মানে? নিলয় আমাকে এখন ভালোবাসে, আর ও চায়নি আমি বিয়ে করি, কিন্তু। এক মিনিট এক মিনিট, কিসের ভালোবাসা? নিলয় কে হয় তোমার বিয়ে নিয়ে কথা বলার? ও নিজেই তো বিবাহিত। না, নিলয় বিয়ে করেনি। বিয়ে করেনি মানে? তুমি তো বলেছিলে ও বিয়ে করেছে। আর বিয়ে যদি না করে থাকে, তাহলে ওই মেয়েটা কে ছিল? আসলে ব্যাপারটা একটু জটিল। নিলয়ের একটা যমজ ভাই আছে যার নাম নীল। আমিও সেটা জানতাম। কিছুদিন আগে নিলয় জানিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করলে হয়তো আজকে এত কিছু হতো না। কথাটা বলে আবার কান্না শুরু করলো। আমার নীলের যমজ ভাইয়ের কথা শুনে কেমন যেন জট বেঁধে গেল। তখনই আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ ওই মেয়েটা নীলের বউ আর নিলয়ের ভাবি? হুম আমি প্রথমে নিলয় আর ওর ভাবিকে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। নিলয়ের সাথে অন্য মেয়েকে দেখে আমার মাথায় রাগ উঠে যায়, তাই আমি ওদের সামনে যাই আর জিজ্ঞেস করি যে এই মেয়েটা কে। তখন নিলয় কোনো উত্তর দেয়নি। তখন ওর সাথে থাকা মেয়েটা মানে ভাবি বলেছিল নিলয় নাকি ওর স্বামী। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে। নিলয়ের বিয়ের কথাটা যেন আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বারবার নিলয়কে জিজ্ঞেস করার পর কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি ধরেই নিয়েছিলাম যে নিলয় আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে, যার কারণে আমি ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল। ওর প্রতি এত ঘৃণা সৃষ্টি হয়েছিল যে আমি দেখা করিনি। তাহলে কি করে জানলে ওটা ওর ভাবি ছিল? আর যদি ওর ভাবি ছিল, তাহলে তাকে কেন স্বামী ভাবতো? নিশ্চয়ই মেয়েটা জানতো তারা জমজ ছিল। বলছি, কালকে কিছু জিনিস কেনার জন্য শপিং মলে যাই। এখানেই নিলয়ের মুখামুখি হই, তাই বাধ্য হয়ে ওর কথা আমাকে শুনতেই হয়েছিল। আসলে আসলে নিলয়ের ভাই নীল বাইরে থেকে লেখাপড়া করেছে। ওখানে থাকতেই নাকি ওর ভাইয়ের একটা মেয়ের সাথে রিলেশন হয়। দেশে আসার পরপরই ওদের বিয়ে হয়, কিন্তু বিয়ের কয়েকদিন পর নাকি নীল মারা যায়। আর ওই মেয়ে
নীলের মৃত্যুতে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে পড়ে আর নিলয়কে তার স্বামী ভাবতে শুরু করে দেয়। ডাক্তারের কথা অনুসারে নিলয় নীল হিসেবে অভিনয় করে যাচ্ছে ওর ভাবিকে সুস্থ করতে। ওই দিন আমি নিলয়ের কোনো কথাই বিশ্বাস করিনি, কারণ নিলয় আমাকে কখনো ওর যমজ ভাইয়ের কথা বলেনি। আসার সময় ওকে আমি আমার বিয়ের কথা বলে দিয়েছিলাম আর আমাকে ডিস্টার্ব করতে বারণ করেছি। আর আজকে অন্য একটা নাম্বার থেকে নিলয় আমাকে ফোন দেয়, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি ফোন রেখে দেই। তারপর আমার ফোনে অনেকগুলো ছবি আসে নিলয়ের নাম্বার থেকে। এই দেখ। বলেই নীলা আমার দিকে ফোনটা এগিয়ে দিল। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো নীলের বিয়ের ছবি। সেখানে নীল আর নিলয় দুজনই আছে। ছবিগুলো দেখে আমি নীলাকে বললাম, যখন জেনেই গেছিলে নিলয় তোমাকে ঠকায়নি, তাহলে আমাকে বিয়ে করলে কেন? না করে দিলেই তো সব শেষ হয়ে যেত। আর তুমি এখন বলছো? আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না তো। এত কম সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল যে আমি তো এটা তোকে জানাতেই তখন তোর রুমে গিয়েছিলাম আর বলে উঠতে পারিনি, আর অন্য কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। ওয়াও। আমি সরি লাবিব, আমাকে ক্ষমা করে দে। এইটুকু বলেই আবার কাঁদতে লাগলো আর আমি চুপ করে বসে রইলাম। হাসি পাচ্ছে খুব আমার ও আমার ভাগ্যের উপর। কি ভুল করেছিলাম যে আমাকে তার মাসুল দিতে হচ্ছে? হয়তো নীলাকে ভালোবাসাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমার না খুব ভয় করছে, নিলয়ের না কিছু হয়ে যায়। নীলার কথাটা শুনে রাগ উঠে গেল। যদিও সে কেঁদে কেঁদে কথা বলছে, কথা শুনে মনে হচ্ছে সব ওর আর নিলয়েরই হয়েছে, আর আমার সাথে কিছুই হয়নি। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়েটা, আর এখন বসে বসে অন্যের জন্য কান্না করছে। হঠাৎ করে নীলার ফোনটা বেজে উঠল। তারপর নীলা ফোনটা রিসিভ করলো। আমি যেটুকু বুঝলাম, নিলয় এখন আউট অফ ডেঞ্জার। নীলাকে এখন দেখে মনে হচ্ছে ও অনেকটাই নিশ্চিন্ত। হাসি মুখে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল, আর আমি নিজের জায়গাতেই বসে রইলাম। আমার মনের ভিতর যে কী ঝড় বইছে তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নীলা বেরিয়ে এসলো আর জিজ্ঞাসা করলো, লাবিব, তুই ঠিক আছিস? কীরকম হাস্যকর একটা প্রশ্ন! আমার সাথে এত কিছু করে এখন বলছে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? আমি কিছু না বলে দরজার দিকে পা বাড়ালাম। পিছন থেকে নীলা বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমাতে যাচ্ছি। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছিস? কই ঘুমাবি তুই? আমার রুমে। কেন? কেন আবার? এটা তো তোমার রুম। একটু পর তুমি এটাই বলবে যে তুই আমার সাথে ঘুমাতে পারবি না, তাই আমি নিজে থেকেই চলে যাচ্ছি। তুই এভাবে কথা বলছিস কেন? কেউ যদি জানতে পারে তুই অন্য রুমে ঘুমিয়েছিস, তাহলে সবাই কি ভাববে? যেটা ভাবার সেটাই ভাববে। আর এখানে কে কি ভাবলো তাতে কি আসে যায়? আজ হোক বা কাল হোক, সবাই তো জানতেই পারবে। লাবিব, আমি সত্যি অনেক সরি। তোর সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। বিশ্বাস কর, আমি বুঝতে পারছি তোর ভেতরে কি চলছে। এই মুহূর্তে নীলার এইরকম কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে, খুব রাগও হচ্ছে ওর উপর। তাই নীলার কোনো কথা না শুনে আবার দরজার দিকে পা বাড়াতেই নীলা পিছন থেকে হাত টেনে ধরলো। নীলা আমার হাত ধরতেই এতক্ষণে দমিয়ে রাখা রাগটা বেরিয়ে গেল, তাই ঘুরেই একটা থাপ্পড় মেরে দিলাম। নীলা থাপ্পড়টা সামলিয়ে ওঠার আগেই ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। হঠাৎ করে নীলা আমার এমন রাগ দেখে ভয়ে চুপসে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছিস তুই? তোমার আমাকে কি মনে হয় পুতুল? যখন যা ইচ্ছে তখন আমার সাথে তাই করবা, আর আমি সব কিছু চুপচাপ মেনে নিব? আমি সরি। আর কি বলবো? কিছুই বলার নেই, তাই নীলাকে ছেড়ে দিয়ে বেলকনিতে চলে এলাম। বাইরে অনেক ঠান্ডা বাতাস বইছে, আর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। বাতাসের ঝটকায় বৃষ্টির ফোঁটা আমার পুরো শরীরে এসে পড়ছে। অন্য সময় হলে দৌড়ে এতক্ষণে রুমে চলে যেতাম, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। যতবারই নীলাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি, ততবারই এমন হয়েছে। আমার সব ভাবনা চিন্তা, আশা আকাঙ্ক্ষা বরাবরই ভেঙে গেছে। হঠাৎ খেয়াল হলো নীলা পিছন থেকে ডাকছে। এই লাবিব, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিজে যাচ্ছিস তো, ভেতরে আয়। কি বললাম শুনতে পাচ্ছিস না? আমি ঘুরে দাঁড়াতেই নীলা আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। এতক্ষণে আমার খেয়াল হলো যে আমার মাথা আর সামনের দিকটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। তখন নীলা বলছে, দেখেছিস কি অবস্থা করেছিস? ভিজে তো একাকার হয়ে গেছিস। আমি এতগুলো ডাক দিলাম, তুই যেন শুনতেই পেলি না। ইস, কি অবস্থা! এখন যদি জ্বর এসে পড়ে তখন কি করবি? তুইও না, দাঁড়া, আমি তোয়ালেটা আনছি। ও তোয়ালে এনে আমার মাথা মুছে দিল। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপরও বলল, নে, এবার ওয়াশরুমে গিয়ে জলদি চেঞ্জ করে নে, তা না হলে পরে সমস্যা হবে। তারপর আমি চেঞ্জ করে বাইরে আসতেই নীলা বলল, যা এখন গিয়ে বিছানায় শুয়ে পড়।
কিন্তু আমি তা না করে নীলার মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। এইটুকু সময়ের মধ্যে কি করে স্বাভাবিকভাবে কথা বলছে আমার সাথে। তারপর নীলার ডাকেই বিছানায় আসলাম। বিছানার আশেপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে খাটটা। আমি সাথে সাথেই খাট থেকে নেমে পড়লাম। আমাকে এভাবে নামতে দেখে নীলা বলল, কিরে নেমে পড়লি কেন, ঘুমাবি না? আমার ঘুম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মানে হঠাৎ করে কি হলো তোর? কিছু না। আর আপনার খাটে আপনি ঘুমান, আমার ঘুম নিয়ে আপনাকে মাথা খাটাতে হবে না। তাহলে তুই কোথায় ঘুমাবি? চিন্তা করবেন না, আমি এখন বাইরে গিয়ে আপনাকে কোনো রকম বিপদে ফেলবো না। এরপর আমি সামনের সোফাতে গিয়ে শুয়ে পড়লাম। নীলাও আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নীলা এসে আমাকে নরম সুরে বলল, লাবিব, এই লাবিব, শুনছিস? হুম, বলেন কি বলবেন? তুই কি আমার উপর রেগে আছিস? না। দেখ, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার ঘুম পেয়েছে, দয়া করে ঘুমাতে দিন। কথাটা বলেই আমি অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজার বাইরে কারো একটা ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম আমার শরীরে একটা চাদর দেওয়া। আমি বুঝলাম নীলা দিয়েছে। তখন নীলার দিকে চোখ পড়তে দেখি ও এইমাত্র ঘুম থেকে উঠল। তড়িঘড়ি করে দরজা খুলতে গেল। আমি আবার আমার মতো চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আর কিছুক্ষণ পর নীলা আমাকে ডাকতে লাগলো। নীলার হাত আমার কপালে অনুভব করতে সোজা আমি উঠে পড়লাম। একটা মিষ্টি হাসি দিয়ে বলল, যাক, জ্বরটা মনে হয় নেমে গেছে। আমার জ্বর আসছিল? আসছিল তো। রাতে বেশ ভালোই জ্বর এসেছিল। ও। রাতেই বুঝেছিলাম যে তোর জ্বর আসবে, তাই আর ঘুমোইনি। কেন ঘুমাননি কেন? আমি ঘুমালে তোর জ্বরটা কি কমতো নাকি? আমার জন্য আপনাকে রাত জাগতে বলেছি নাকি? এছাড়া এই জ্বর আমার কাছে নতুন কিছু না। আরে, এটা কি ধরনের কথা? তোকে ওভাবে কষ্ট পেতে দেখবো নাকি? ও আচ্ছা, আমার কষ্ট নিয়ে আপনি এতটা ভাবেন? অনেক ধন্যবাদ আপনাকে। নীলা আমার কথার খোঁচাটা বুঝতে পেরে চুপ করে মাথা নিচু করে বলল, এভাবে বলছিস কেন? আমি তো ইচ্ছে করে তোর সাথে এমনটা করিনি। তো একবারও বলিনি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। এটা আমার ভাগ্যে ছিল, আপনার কোনো দোষ নেই। লাবিব দেখ, আমরা চাইলেই কিন্তু ব্যাপারটা সহজ করতে পারি। আপনার কাছে এই ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, আমার কাছে এই ব্যাপারটা ততটাই কঠিন। অবশ্য আপনি এটা বুঝবেন না। বুঝলে হয়তো এমনটা আমার সাথে হতো না। লাবিব, আপনি চিন্তা করবেন না, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি আপনাকে কখনো আটকাবো না, আর আটকানোর চেষ্টাও করব না। আপনি যখনই চান তখনই আপনি নিলয়ের কাছে যেতে পারেন। আর একটা কথা, ভবিষ্যতে আমার প্রতি আর দয়া দেখাতে আসবেন না, ওইটা আরও বেশি কষ্ট দেয়। নীলা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আসতেই নীলা বলল, আমাদের নিচে যেতে বলে গেছে, তুই দাঁড়া, আমি আসতেছি। তারপর নাস্তা করে আমি ড্রয়িং রুমে বসে আছি বাকি সবার মতো। বাকি সবাই বলতে দাদু আর জেঠুই বসে আছে। বাবা অফিসের জন্য বেরিয়ে গেছেন। আমি ফোন টিপছিলাম। বেশ কিছুক্ষণ পর দুদু আমাকে বলে উঠল, তা দাদু ভাই, কালকে তো তোমার পরীক্ষা ছিল। হুম। আসলে কালকে সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাকে জিজ্ঞেস করতেই পারিনি। তা কেমন হয়েছে পরীক্ষা? ভালোই। দাদু ভাইয়ের মনটা খারাপ নাকি? কেমন জানি মন মরা লাগছে, আর কথাও ঠিকভাবে বলছো না। না দাদু, তেমন কিছু না। আসলে কাল রাতে ঘুম হয়নি তাই। দাদু কথাটা শুনেই কাশতে লাগলো। জেঠুও খবরের কাগজটা পড়ার জন্য বড় করে ধরলেন মুখের ওপর। রুমা আন্টি মানে কাজের লোক চা দিতে এসেছিল। আমার কথাটা শুনে ফিক করে হাসি দিয়ে চলে গেল। আমি হঠাৎ করে সবার এমন আচরণের কোনো হেতু খুঁজে পেলাম না। তখন চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়েছি। আবার রুমে আন্টি এসে আমাকে বলল যে নীলা নাকি আমাকে ডাকতেছে রুমের মধ্যে। আজব, এই মহিলা খালি হাসে কেন? আমি যাচ্ছি। এবার সোজা উপরে রুমে চলে এলাম। এসে দেখি নীলা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখন আমি কাছে গিয়ে বললাম, আপনি নাকি ডাকছিলেন? আসলে আমি একটু বের হব। সেটা আমাকে এভাবে ডেকে বলার কি আছে? আপনার ইয়ে হয়েছে, আপনি যাবেন। না, আসলে তোকেও আমার সাথে যেতে হবে। আমায় কেন যেতে হবে? আমি তো এখন হুট করেই বাড়ির বাইরে বের হতে পারি না, তুই সাথে গেলে ভালো হতো। কিন্তু যাবেন কোথায়? হসপিটালে। আসলে হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তারপর আমি রেডি হয়ে নীলার দেওয়ার ঠিকানা অনুযায়ী হসপিটালে গেলাম। কিন্তু এখানে আসার পরই নীলা আমাকে অবাক করে দিয়ে আমি গাড়ি থেকে নামার আগে সে দৌড়ে হাসপাতালের ভিতরে চলে গেল। মনে হচ্ছে আমার কথা ভুলেই গেছে। নীলা চলে যাবার পর আমি গাড়িতেই বসে রইলাম। ভেবেছিলাম ওর সাথে ভিতরে যাব, কিন্তু আমার সাথে যে এমন ব্যবহার করবে ভাবতেও পারিনি। যাকগে,
আমারও ওখানে যাওয়ার কোনো শখ নেই। বেশ খানিকটা সময় গাড়িতে বসে থাকার পর খুব বোর লাগছে, তাই একটু বাইরে বের হয়ে আশপাশটা দেখছিলাম। তখন দেখি নীলা বেরিয়ে আসছে। এতদিন পর দেখা, অথচ এত তাড়াতাড়ি বেরিয়ে এলো। পরক্ষণেই দেখি নীলা তার চোখ মুছতে মুছতে এদিকে আসছে, মনে হচ্ছে কান্না করতেছে। নীলা সোজা এসে গাড়িতে ঢুকে পড়ল, তাই আমিও গাড়িতে এসে বসলাম। উঠেই দেখি নীলার কান্না বেড়ে গেছে। কিছুক্ষণ বসে বসে ওর কান্না দেখার পর জিজ্ঞেস করলাম, এভাবে কাঁদছেন কেন? নিলয় ভাইয়া কি ঠিক নেই? না, ও একদম ঠিক আছে। ডাক্তার বলেছে অল্প কিছুদিন পর বাড়িও যেতে পারবে। এটা তো একটা ভালো খবর, তাহলে কাঁদছেন কেন? আমি এত করে রিকোয়েস্ট করলাম, তবুও নিলয়ের সাথে আমাকে দেখা করতে দিল না। ওই মেয়েটা, মানে ওর ভাবি, ও, আমাকে ভেতরে ঢুকতে দিলই না। কত করে বললাম, তবুও। ওই মেয়েটা ওর পাশে বসে আছে আর বলেছে ওর স্বামীকে নাকি ও একাই দেখে রাখতে পারবে। আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর নিলয়ের বাবাও বলল চলে যেতে। উনি নাকি চান না হসপিটালে কোনো ঝামেলা করতে। আমি কি ওখানে ঝামেলা করতে গিয়েছিলাম নাকি? আমাকে একবার নিলয়ের সাথে দেখা করতে দিলেই তো আমি চলে আসতাম। নীলা আর কিছু বলল না। আমি গাড়ি নিয়ে সোজা হসপিটাল ত্যাগ করলাম। নীলা কিছুক্ষণ নিজের মতো কেঁদে জানালায় হেলান দিয়ে বসে আছে। আমিও গাড়ি চালাচ্ছি, কেউ আর কোনো কথা বলিনি। আজকে নীলার কান্না থামানোর কোনো চেষ্টাই আমি করিনি। জানি না কেন, হয়তো এখন ওর কষ্টে আমার আর কষ্ট হয় না। অতঃপর বাড়িতে এসে পড়লাম। দেখি নীলা জানালাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে ডাক দিতে গিয়েও ডাক দিতে পারলাম না। ওর ঘুমন্ত চেহারায় কেমন অদ্ভুত একটা মায়া আছে, একবার তাকালে তাকিয়ে থাকতে মন চায়। এভাবেই কেটে গেল কিছুক্ষণ। আমার ফোনের শব্দে নীলার ঘুম ভেঙে গেল। আমিও সাথে সাথে অন্যদিকে তাকালাম। একটু স্বাভাবিকভাবে কলটা ধরলাম, আর নীলা আমার দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে গেল। বিকালের দিকে দিকে অফিস থেকে ফিরছিলাম। আপনাদের তো বলাই হয়নি, আমি আমাদের অফিসে বাবা আর দাদুর কথায় জয়েন করেছি। হঠাৎ একটা পার্কের সামনে নীলাকে দেখে থেমে গেলাম। খুব বিচলিত দেখাচ্ছিল নীলাকে, দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে, আর বারবার কাকে যেন ফোন করছিল, আর প্রত্যেকবার বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামিয়ে নিচ্ছিল। আমি ভাবলাম ওর হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি থেকে নেমে ওর দিকে এগোতে গিয়েই আবার থেমে গেলাম, কারণ নিলয় এসে ওখানে উপস্থিত হয়েছে। হয়তো সে এতক্ষণ তার জন্যেই অপেক্ষা করছিল। নিজের উপরেই রাগ হলো, শুধু শুধুই ওখানে যাচ্ছিলাম। আমি কেন যে ভুলে যাই, তাই আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে চলে এলাম, ওদেরকে পিছনে ফেলে। আসলে আমার আর নীলার বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে আমরা নিজেদেরকে নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম হয় না। মানে প্রথমে প্রবলেম হতো নীলার সাথে এভাবে থাকতে, আবার পরিবারের সামনে ভালো বউ বরের নাটক করতে। এখন আমরা যে যার ইচ্ছা মতো লাইফ স্পেন্ড করছি, মানে একসাথে একই ঘরে থাকি, কিন্তু কেউ কারো লাইফ নিয়ে কিছু বলি না। আমি যথারীতি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর মাঝে মধ্যে অফিস। এক কথায় সবসময় নিজেকে ব্যস্ত রাখছি। নিজে যদি ব্যস্ত থাকি তাহলে অন্যের লাইফ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। আর নীলাও আছে নিজের মতো, ওর ফাইনাল ইয়ারের এক্সাম দিছে কিছুদিন আগে। নিলয় হসপিটাল থেকে ছাড় পেয়েছিল 15 দিন আগে, আর নীলা ও নিলয়ের সম্পর্ক ঠিক আগের মতোই ভালো হয়ে গেছে। ওরা যেমন প্রেমিক প্রেমিকা ছিল ঠিক তেমনই আছে। নিয়মিত দেখা, কথা, ফোনে কথা বলা সব ঠিকঠাকই চলছে। আদিবাকে মানে নিলয়ের ভাবিকে নিয়ে যে সমস্যা হতো তা এখন আর হয় না, কারণ নীলা তো সব জেনে গেছে। জানি না ওরা এখনো কিসের অপেক্ষা করছে। বিয়ে করে নিলেই তো পারে, এতে আমি একেবারের জন্যেই মুক্তি পেয়ে যেতাম। এসব নাটক আর ভালো লাগছে না। আসলে এটা পারলে ওরা এতদিনে করেই ফেলতো, কিন্তু আইনের কারণে পারছে না। আগে তো আমার থেকে ডিভোর্সটা নিতে হবে, আর 6 মাস না হলে ডিভোর্সটা হবে না। এক কথায় 3 জনই ঝুলে আছি সময়ের বাঁধনে। সময় শেষ হলে সবাই মুক্তি। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, তখন চোখে পড়ল ফ্লোরে পড়ে থাকা কাগজের দিকে। আমি উঠে গিয়ে কাগজটা হাতে নিলাম। সেখানে কিছু লেখা আছে, তাই কাগজটা উল্টিয়ে ভাঁজ করলাম। খুলেই অবাক হলাম, কারণ এটা একটা চিঠি, আর এই চিঠিটা নীলাকে লেখা হয়েছে। অন্যের চিঠি আমার পড়া উচিত না, তাই চিঠিটা নীলার ড্রেসিং টেবিলের উপর রেখে দিলাম। তারপর আমি আবার আগের জায়গায় এসে বসে পড়লাম। ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘাঁটছি, কিন্তু বারবার চোখটা ওই চিঠির দিকেই যাচ্ছে। শান্তি পাচ্ছি না কোনো মতেই, তাই আর থাকতে না পেরে চিঠিটা নিয়ে এসে পড়তে লাগলাম। লেখা ছিল, প্রিয় নীলা, কিছুদিন থেকে আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলে উঠতে পারছি না।
যদিও এটা তোমাকে এখন বলা জরুরি। যতবারই বলতে গেছি ততবারই আটকে গেছি কোনো না কোনো কারণে। আমি এটা বুঝতে পেরেছি যে আমি এই কথাগুলো তোমার সামনাসামনি বলতে পারবো না, তাই বাধ্য হয়ে এই চিঠিটা লিখেছি। আমি জানি তুমি এই চিঠিটা পড়লে হয়তোবা রাগ করবে, নয়তোবা কষ্ট পাবে। আমি আগেই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কথাটা হলো, আমি মনে করি আমাদের এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তার আগে তোমাকে কিছু জানিয়ে দেওয়া দরকার। আমার ভাই নীল ও তার বউয়ের সম্পর্কে তুমি সবই জানো। নীলের বউ আদিবা আমাকে নীল ভাবে। জানো, আমি ভেবে পাচ্ছি না একটা মানুষ কি করে একজনকে এতটা ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষ যে আর নেই সে তা বিশ্বাস করে না। যে কয়দিন আমি হাসপাতালে থেকেছি আমি বুঝেছি যে আদিবা মেয়েটা কতটা সহজ সরল। ওর মনে যেন শুধু ভালোবাসা আর কিছুই নেই। ওর সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে খুব যত্ন করে সুস্থ করে তুলেছে। এক মুহূর্তের জন্যও সে আমাকে একা ফেলে যায়নি, সবসময় আমার পাশেই ছিল। ভাবতে পারছো তার মনে কি পরিমাণ ভালোবাসা আছে? যদিও আমি জানি এই ভালোবাসাটা আমার জন্য নয়, নীলের জন্য। আর কি জানো, আমি তার এই ভালোবাসাটাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আর আমি এটা চাই না কখন আদিবা এই সত্যটা জানুক যে তার নীল মারা গেছে। আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। আমি সারা জীবন ওর সাথে নীল হয়েই থাকতে চাই। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি। দেখো, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। তা না হলে দেখো, তুমি আমাকে অন্য একটা মেয়ের সাথে দেখেও ভুল বুঝলে, আর সত্যটা না শুনে তুমি বিয়ে করে নিলে, বা বিয়ে হয়ে যায়। এত কিছু হয়তো এজন্যই হয়েছে। আর তাছাড়া লাবিব তোমাকে ভালোবাসে, আর আমাদের এটাই মেনে নেওয়া উচিত। এটাই আমাদের সবার জন্য ভালো হবে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে না জানিয়ে আদিবাকে বিয়ে করে নিয়েছি। দেখো, লাবিব তোমার বিয়ে করা স্বামী, আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আর আমি চাই তুমি লাবিবকে নিয়ে সুখে থাকো। ইতি, নিলয়। চিঠিটা পড়ার পর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চিঠিটার কথাগুলো কেন জানি না বিশ্বাস হচ্ছে না। তাই চিঠিটা আবার ফার্স্ট টু লাস্ট পড়লাম। না, সব তো ঠিক আছে। তার মানে চিঠিটার এই মানে বোঝায় যে নিলয় আর নীলার সাথে সম্পর্ক রাখতে চায় না। সে বিয়ে করে নিয়েছে আর নীলাকে বলে দিয়েছে আমার সাথে সুখে থাকতে। ওয়াও! অতপর চিঠিটা যে রকমভাবে ছিল সেইভাবে আবার ফ্লোরে রেখে দিলাম। কি আজব পাবলিক মাইরি এই নিলয়! প্রথমে তো হঠাৎ করে ফিরে এসে আমার বিয়ের 12টা বাজিয়ে দিল, আর এতদিন পর বলছে আমার সাথে সুখে সংসার করতে। হোয়াট এ জোকস! তাহলে এবার নীলা কি করবে? আমার কাছে ফিরে আসবে? ফিরে আসলেই বা কি? আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এমনিতেই এই মেয়ে আমার 16 আনা জীবনের 12 আনায় ধ্বংস করে বাকিটা আঁকড়েই আমি বেঁচে আসছি আর নয়। কিন্তু নীলাকে এত কিছু এত সহজে মেনে নেবে মনে হয় না। আমি কেন এত চিন্তা করছি? ওদের বিষয় ওরাই বুঝে নিবে। আমি না হয় আমার মতোই থাকি। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, চিঠিটা এইভাবে পড়ে আছে কেন? নীলা কি চিঠিটা পেয়েছে? না না, চিঠিটা যখন নীলার জন্য এসেছে তখন সে নিশ্চয়ই পেয়েছে। আর এই জন্য হয়তো নীলা বাইরে ওই পার্কে গেছে নিলয়ের সাথে দেখা করতে। যদি তাই হয় তবে সে এই চিঠিটা এইভাবে কেন রেখে গেল? অন্য কেউ যদি এটা দেখতে পেত তাহলে বড় ধরনের সমস্যা হতো। নাকি এটা ভুল করেই এখানে পড়ে গেছে, কি জানি। অতপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। চিঠিটা তার জায়গাতে পড়ে আছে। কিছুক্ষণ পর বের হয়ে দেখি নীলা চলে এসেছে। হাত দিয়ে মুখ ঢেকে বিছানার কিনারায় বসে আছে। আমি কাছে গিয়ে হালকা একটু কাশতেই নীলা চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো ওর? এভাবে চমকানোর কি আছে? তাকিয়ে দেখি ওর চোখ মুখ অন্যরকম হয়ে আছে, মনে হয় কেঁদেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? নীলা শুধু মাথা নাড়িয়ে না উত্তর দিয়ে আবার আগের জায়গায় বসলো। আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আর তখনই আমার চোখ ফ্লোরের দিকে যায়। দেখি চিঠিটা নেই। মনে হয় নীলা রুমে এসে চিঠিটা কুড়িয়ে নিয়েছে। আমি পানি খাবার জন্য টেবিলের দিকে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছে। ও কি বুঝে গেছে আমি চিঠিটা পড়েছি, নাকি অন্য কোনো কারণ? ওর এইভাবে তাকানো আমার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে নিজের কাজে মন দিলাম। টেবিলে বসে বইয়ে মুখ গুজে বসে আছি সেই অনেকক্ষণ ধরে, কিন্তু মনোসংযোগ দিতে পারছি না। তার কারণটা হলো নীলা। অন্যদিন এই সময়টা নীলা ঘুমায় নয়তো বই পড়ে, কিন্তু আজকে কিছুই করেনি। বসে বসে কি জানি ভাবছিল। তখন নীলা হঠাৎ করে উঠে বাইরে চলে গেল। তখন আমি ওর চলে যাবার দিকে একবার তাকিয়ে আবার বইয়ে মন দিলাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। নীলাকে নিয়ে একটু ভাবনায় আছি এখনো। আসলে আমি ভেবেছিলাম নীলা কাল রাতে আমাকে কিছু হয়তো বলবে, কিন্তু কিছুই বলেনি। সম্পূর্ণ চুপচাপ ছিল। আর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল নীলার গলার আওয়াজে।
উঠে দেখি নীলা বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল খুব করুণ স্বরে, আর কান্নাও করছিল। আমি বুঝি নেই ও হয়তো নিলয়ের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর নীলা ঘরে এসে আবার কান্নাকাটি শুরু করে। আমি ওর কান্না শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ওর সাথে আমার কোনো প্রকার কথা হয়নি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মা কল দিল। মা ফোন দিয়ে জলদি করে হাসপাতালে যেতে বলল। আমি কোনো প্রশ্ন করার আগেই মা ফোন কেটে দেয়। হাসপাতালে কেন? কারো কিছু হয়েছে নাকি? অতঃপর হসপিটালের দিকে রওনা দিলাম। হসপিটালে গিয়ে দেখি দাদু, বাবা মা, জেঠু সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা নেই। তাহলে নীলার কিছু হয়েছে নাকি? কথাটা ভাবতেই আমার বুকের ভিতরটা কেমন জানি হুড়মুড়িয়ে উঠল। আমি সবার সামনে পৌঁছাতেই জেঠিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই জিজ্ঞেস করলাম কি হয়েছে। বলল নীলা সুইসাইড করেছে, আর ভিতরে তারই চিকিৎসা চলছে। আমি জেঠিমাকে ছাড়িয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নীলা আত্মহত্যা করতে গেল কেন? তাহলে কি ওই চিঠির কথাগুলোর জন্য করেছে? নীলয়ের জন্য এত টান, ভালোবাসায় কি না হয়? আশেপাশে তাকিয়ে দেখলাম বাসার সবাই চিন্তিত, সবাই গম্ভীরভাবে ওটি রুমের দিকে তাকিয়ে আছে। আমার নীলার জন্য চিন্তা হচ্ছে কিনা তা জানি না, তবে ভিতরে ভীষণ অস্থিরতা অনুভব করছি। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। নীলা যে এমন একটা সিদ্ধান্ত নিবে তা আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতেই দাদু এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো যে নীলা কেমন আছে। ডাক্তার হেসে উত্তর দিল যে নীলা একদম ঠিক আছে। এটা শুনে সবার মাঝে যেন আনন্দের স্রোত বয়ে গেল। তখন জেঠিমা এগিয়ে গিয়ে ডাক্তারকে বলল, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নিশ্চয় দেখা করবেন। আমরা তাকে অন্য একটা রুমে শিফট করে দিচ্ছি, তারপর দেখা করুন। রোগী যেন কোনো কিছুতেই অস্বস্তিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। তারপর ডাক্তার চলে যায়। তারপর নীলাকে অন্য একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। তখন সবাই ওর সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু আমি যাইনি। বাইরে দাঁড়িয়ে আছি। আমি গিয়েই বা কী করব? আর কি বলবো? মনে হয় না এখানে আমার কিছু বলার অধিকার আছে। নীলা এখন সুস্থ আছে, এটাই অনেক। তখন মা এসে বলল, কি রে, তুই যাবি না নীলার সাথে দেখা করতে? হ্যাঁ যাব তো, সবাই আসুক, দেখা করে তারপর যাচ্ছি। সবাই তো দেখা করেছে ওর সাথে, তুই ওর কাছে যা, ওর ভালো লাগবে। ও আচ্ছা। তবে নীলা এমন কাজ কেন করলো বলতো? সেটা আমি কি করে বলবো? নীলাই ভালো জানে, ওকে জিজ্ঞেস করো। আরে না, ডাক্তার ওকে এখন কিছু জিজ্ঞেস করতে না করেছে। আচ্ছা, তুই ভিতরে যা, দেখিস আবার ওকে কিছু বলতে যাস না, ওর কাছ থেকে পরে শুনে নেব। বলেই নীলার কেবিনের ভিতরে গেলাম। দেখি জেঠিমা নীলার পাশে বসে আছে। আমাকে দেখেই জেঠিমা নীলাকে আসছি বলে বেরিয়ে গেলেন। আমি তখন এগিয়ে গিয়ে নীলার পাশে একটা চেয়ার পেতে বসলাম। নীলা আমার দিকে একবার তাকিয়ে তারপর উপরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থাকার পর আমি বললাম, এমন একটা কাজ কেন করলে? সে কোনো উত্তর না দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কিন্তু চিঠিটা পড়েছি। কথাটা শুনেই নীলা আমার দিকে অবাক হয়ে তাকালো। তখন আমি বললাম, জানি অন্যের চিঠিটা পড়া ঠিক না। রুমে এসেই দেখি নিচে চিঠিটা পড়েছিল, তাই পড়ে ফেলেছি। তার জন্য আমি সরি। নীলা আমাকে কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। একটু পরে বুঝতে পারলাম ও নীরবে কাঁদছে। কি হলো, কাঁদছেন কেন? নীলয়ের জন্য? নীলা চুপ করে কান্না করে যাচ্ছে। আপনি মরে গেলেই বুঝি সব ঠিক হয়ে যেত? তারপর নীলা অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকালো। একবারও বাসার কারো কথা ভাবলেন না? জেঠিমার অবস্থা তো একেবারেই শোচনীয় হয়ে গিয়েছিল, আর বাসার সবাই খুব ভেঙে পড়েছিল। শত হলেও আপনি বাড়ির একমাত্র মেয়ে, বলতে গেলে সবার চোখের মণি। সবার তো কষ্ট হবে, তাই না? আর তুই? আমার আবার কি হবে? বাসার সবার মতো আমারও একটু চিন্তা হচ্ছিল আর কি। ও এরপর দুজনেই চুপ করে আছি। কিছুক্ষণ এভাবে চলার পর আমি বললাম, আচ্ছা আমি আসি তাহলে, আপনি রেস্ট নিন। নীলার কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে এলাম। লাবিব, দাঁড়া, তোকে একটা কথা বলার ছিল। আমি রাতের খাবার খেয়ে উপরে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে মা ডাক দিয়ে বলল। তখন আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, বলো। তুই আগে এখানে এসে বস, তারপর বলছি। তাকিয়ে দেখি বাসার সবাই সোফা থেকে বসে আছে। কি ব্যাপার, সবাই একসাথে বসেছে? তাও আবার আমাকে ডেকে বলছে কথা আছে। তখন আমি গিয়ে সবার সামনে দাঁড়িয়ে পড়লাম। সবার চেহারা ভীষণ গম্ভীর।
তখন বাবা বলল, দেখ লাবিব, আমরা ঠিক করেছি তুই নীলাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যা। আসলে মেয়েটা কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটালো, তারপর বাসাতে এসেছে, এতদিন হয়েছে অথচ কারোর সাথে তেমন কথা বলছে না, সারাক্ষণ রুমে বসে থাকে। তাই আমাদের মনে হয় অন্য কোথাও ঘুরে আসলে ওর মন ভালো হয়ে যাবে, তা না হলে এভাবে আর কতদিন। কিন্তু এখন আমি কি করে যেতে পারি? সামনে আমার পরীক্ষা, একটাও ক্লাস মিস করা যাবে না। এ কদিন ক্লাস না করলে কিছুই হবে না। মা, তুমি বুঝতে পারছো না আমার। আচ্ছা, তোর কি ক্লাস নীলার থেকেও বেশি জরুরি? না আসলে কোনো কথা নাই, আমরা বড়রা মিলে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, ব্যাস। আচ্ছা, তোদের মাঝে সব কিছু ঠিক আছে তো? একে অপরকে নিয়ে খুশি নোস? তোদের মাঝে কি এখনো বনিবনা হয়ে ওঠেনি? তোদের দুজনের সম্মতিতে তো আমরা বিয়েটা দিয়েছিলাম। এখন যদি এমন করিস তাহলে... আরে মা, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো শুধু অনেক হয়েছে, তোমরা দুইজন কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আগে তোমরা নীলাকে জিজ্ঞেস করে দেখো সে যাবে কি না। তারপর আমি ওখান থেকে চলে এলাম। আসলে নীলা হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আজ থেকে এক পক্ষকাল হতে চলল। নীলা এখন সুস্থ, তবুও বাসার সবাই ওকে নিয়ে টেনশনে আছে। কারণ নীলা বাসায় ফেরার পর থেকে ভীষণ চুপচাপ থাকে, আর এই কয়দিনেও বাসা থেকে বের হয়নি। আর বাসার সবার মনে একটা প্রশ্ন রয়েই গেছে যে নীলা এমন কাজ কেন করতে গিয়েছিল, কি এমন কষ্ট আছে ওর। মা তাকে জিজ্ঞেস করেছিল একবার, তবে কিছু বলেনি। টেবিলের খাবার টেবিলে রাখে সে উঠে গিয়েছিল, তাই আর কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি। আর আমার সাথেও নীলার তেমন কথা হয় না। আমি নিজে থেকে কখনো কিছু বলতে চাই না। কয়েকবার নীলা কিছু বলতে এসেছিল, তখন আমি এড়িয়ে গিয়েছিলাম। তবে একটা বিষয় আমাকেও কিঞ্চিত ভাবাচ্ছে। এই কয়েকদিনে নীলার চেহারা অনেকটাই ভেঙে গেছে। আমি রুমে না গিয়ে ছাদে গেলাম। এটা আমার এখন অভ্যাস, রাতের খাবার খেয়ে ছাদে আসা। ছাদে রাতের পরিবেশটা খুব ভালো লাগে আমার। আজকে আর বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিজের রুমে চলে এলাম। এসেই দেখি মা রুমে নীলার সাথে কথা বলছিল। হয়তো আমাকে দেখে থেমে গেল। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মা বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? ছাদে ছিলাম। কেন, কোনো কাজ ছিল? এই রাত্রিবেলা তুই ছাদে কি করছিলি? নীলা একা একা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপ করে আছি। তখন মা নীলাকে বলল, কি বললাম বুঝতে পারছিস তো? কাল সকালেই আমাকে জানাবে কিন্তু। তাহলে আমি যাই এখন। মা চলে যাবার পর আমি আমার টেবিলে বসে পড়লাম। তখন নীলা পিছন থেকে বলল, কাকিমা বলছিল আমাদের দুজনকে কোথাও ঘুরতে পাঠাতে চায়। জানি, আমাকে একটু আগে বলেছে। আর আমাকে বলল তোর সাথে কথা বলতে, কোথায় যাই তা কাউকে জানাতে। কিন্তু তার আগে আমি জানতে চাই, তুই কি যেতে রাজি আছিস? এখানে আমার যেতে চাওয়া না চাওয়ার কোনো কথা নেই। আমাকে চাইলেও যেতে হবে, আর না চাইলেও যেতে হবে। সবাই আপনার কথা ভেবেই এই প্ল্যানটা করেছে। অতএব এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কেন, তুই কি যেতে চাস না? আমি তো বললামই এখানে আমার মতামতটা ইম্পর্টেন্ট না। আপনি যেতে চাইলে আমাকেও যেতে হবে। তার মানে তুই যেতে চাস না? দেখুন, আমি একবারও বলিনি যে আমি যেতে চাই না। তুই এভাবে কথা বলছিস কেন? আর আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুই আমাকে এড়িয়ে চলছিস। আমি কিছু বলতে গেলেই তুই কোনোভাবে সরে পড়ছিস। তুই কি আমাকে ইগনোর করছিস? হালকা একটু হেসে বললাম, আপনার হয়তো কোথাও একটু ভুল হচ্ছে। আমি আপনাকে ইগনোর করতে যাব কেন? আমার সে যোগ্যতা আছে নাকি? আর যদি আপনি ভাবেন যে আমি আপনাকে এড়িয়ে চলছি, তো আমাকে এখানে এটাই বলবো যে আমি আপনাকে সেই বিয়ের পর থেকে এড়িয়ে চলি। আর আপনিও তো এটাই চেয়েছিলেন। আমাদের মাঝে তো এমনটাই কথা হয়েছিল, কেউ কারো ব্যাপারে কোনো কথা বলবো না, আর যে যার মতো থাকবো, সময় হলে একে অপরকে মুক্ত করে দিব। আমি তো সেটাই মেনে চলছি। আর আজকে আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে এড়িয়ে চলি। স্ট্রেঞ্জ, কই এতদিন তো আপনি এমন কিছুই বলেননি, আর এখন এই কথা বলার মানেই বা কী? নীলা চুপচাপ আমার কথাগুলো শুনছিল। তারপর বিছানায় গিয়ে চুপ করে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। আর আমিও আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম নীলার চাপা কষ্টের আওয়াজ। ভাবলাম মাথায় নেব না। ও মা! কিছুক্ষণ পর দেখি কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। কতক্ষণ আর এইভাবে থাকা যায়? উঠে গিয়ে বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি কাঁদছেন নাকি? কোনো উত্তর নেই, শুধুই কান্নার আওয়াজ। আরে কাঁদছেন কেন? একটু আগেই তো ঠিক ছিলেন। তখন নীলা শোয়া অবস্থাতেই কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি কাঁদলে তোর কি? তুই জেনে কি করবি? আমার আবার কি হবে? কাঁদছিলেন তাই জিজ্ঞেস করলাম। সরি।
তারপর আমি আবার নিজের জায়গায় চলে এলাম। একটু পর দেখি নীলা চোখ মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে পড়লো মনে হয়। তখন আমি পিছন ফিরে বললাম, কিছু কি বলবেন? তুই তো আমাকে ভালোবাসতিস তাই না? মানে? ভালোবাসতিস কি না? চুপ করে বসে রইলাম। কি হলো, কথা বলছিস না কেন? বাসতাম হয়তো। প্লিজ এখানেও হেয়ালি করিস না। কিন্তু আপনি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছেন? জানিস আমি এই কয়দিন অনেক ভেবেছি, আর এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমাকে সেই প্রথম থেকেই ভালোবেসে গিয়েছিলি, আর আমি তোকে অবহেলা করে গেছি, অনেক কষ্ট দিয়েছি না তো তোকে। জানিস আমি খুব ভালো করে বুঝে গেছি তুই কতটা কষ্ট পেয়েছিস এতদিনে, কিন্তু আমাকে কিছুই বলিসনি। কি করে সহ্য করছিস তুই? আমি হেসে দিয়ে বললাম, আপনার আবার কি হলো? আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে নীলা আমাকে অবাক করে দিয়ে আমার পায়ে পড়ে গেল আর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনেক কষ্ট দিয়েছি তোকে, বিশ্বাস কর। আমি এই কয়দিনে অনেক কষ্ট পেয়েছি, এখন আর আমি নিতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দে প্লিজ। নীলা অনবরত কান্না করে যাচ্ছে আর আমি আকস্মিকতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। নীলা যে এভাবে আমার পা জড়িয়ে ধরে বসে পড়বে তা আমি ভাবতে পারিনি। তাই আমি সাথে সাথে বললাম, কি করছেন কি? আমার পা ছেড়ে দেন। আমি নীলার থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে এলাম। তখন নীলা নিচে বসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি আর নিতে পারছি না। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। তখন আমি ওর কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, এসব কেন করছেন আপনি? ভালোবাসি। কি? হুম, কখন থেকে? যখন থেকে বুঝতে পেরেছি। আচ্ছা। তখন আমি হাসি মুখে মুচকি হেসে ওর থুতনিতে ধরে মুখটা তুলে জিজ্ঞেস করলাম, তো কতটা ভালোবাসো? আমার এমন ভাব দেখে সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব 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 ভালোবাসি, সারা জীবন তোকেই ভালোবাসবো। নীলা আমাকে এভাবেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। তখন আমি ওকে হঠাৎ করে একটা ধাক্কা দিয়ে বললাম, নাটক না নাকট, আমাকে ভালোবাসো? আমি আর নিজেকে কষ্ট দিতে ভুলটি করছি না। অনেক কষ্ট পেয়েছি তোমাকে ভালোবেসে, কিন্তু এখন আর পারবো না। ভালোবাসা কোনো খেলার জিনিস না যে যেভাবে ইচ্ছা সেইভাবেই খেলতে পারবে। নীলা খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, বিশ্বাস কর আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ বসার চেষ্টা কর। একটা হাসি দিয়ে বললাম, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমি তোমার কাছে একটা সেকেন্ড অপশন হিসেবে ছিলাম। যখন তুমি নিলয়কে ভুল বুঝলে তখন আমার কাছে এসেছিলে, তারপর আমাকে আবার ছুঁড়ে ফেলে দিয়ে নিলয়ের কাছে চলে গেলে, আর এখন যখন নিলয় তোমাকে ছেড়ে চলে গেল তখন আমি তোমার একমাত্র অপশন হয়ে গেলাম। তাই আমার কাছে ফিরে আসতে চাইছো। এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, স্বার্থপরতা। কথাগুলো বলা শেষ করেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। নীলার দিকে একবারও তাকাইনি। সেই কখন থেকে ছাদে বসে আছি, তারপরও শান্তি পাচ্ছি না। এখনো মনের ভিতর নীলার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আর সবকিছু শেষে একটা কথাই আসছে, নীলা কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি ওটাও ওর? লাবিব, ভাবনায় ছেদ পড়ল। পিছন থেকে কারো ডাকেই গলা শুনে বুঝে গেলাম নীলা। পিছন না ফিরেই বললাম, আপনি এখানে কি করছেন? আগে বল, তুই এখনো রুমে না গিয়ে ছাদে কি করছিস? আমার এখানে ভালো লাগছে তাই বসে আছি। তাই বলে এত রাত পর্যন্ত? ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? রাত 2টা বাজতে চলেছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই রুমে আয়। যাব না বলছি না। একটা কথা আপনাকে কতবার বলবো? যান না, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি তো যাবই, কিন্তু তুই এখান থেকে কি করবি শুনি? দাঁড়িয়ে থাকবো। সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবি? বোর হয়ে যাবি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও না হয় তোর সাথে এখানেই দাঁড়িয়ে থাকবো। কথাটা বলেই নীলা আমার বাম হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, তুই চাইলে সারা রাত থাকবো, শুধু তুই আর আমি। নীলার এরকম আচরণে খুব বিরক্ত লাগছিল, তাই রেগে গিয়ে ওকে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা বোধহয় একটু জোরেই দিয়ে ফেলেছি। হঠাৎ এমন ধাক্কা খেয়ে নীলা ভারসাম্য রক্ষা করতে না পেরে একটু দূরে গিয়ে নিচে পড়ে গেল। ধাক্কা দিয়ে আমি রাগী গলায় বললাম, দয়া করে এই ধরনের নাটকগুলো আর আমার সাথে করবেন না, সহ্য হয় না আমার। আর প্লিজ দয়া করে এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তিতে থাকতে দিন। তারপর আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার পিছনে আবারও কেউ একজন এসে দাঁড়িয়েছে। তার মানে নীলা এখনো যায়নি।
আপনার সমস্যা কি? আমাকে কি একটু শান্তি দিবেন না? যান এখান থেকে। একটা কথা আপনাকে আর কতবার। তারপর ঘুরি তাকিয়ে নীলার দিকে তাকাতেই আমার কথা বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখি নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে আর ওর কপাল থেকে রক্ত পড়ছে। আসলে তখন নীলাকে ধাক্কা দিয়েছিলাম, তখনই মনে হয় ওর কপালটা দেওয়ালের সাথে ধাক্কা খায় ও আঘাত পায়, তাই সে অজ্ঞান হয়ে পড়ে। কি করলাম আমি এটা? সাথে সাথে আমি নীলার কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। তাই নীলাকে আমি কোলে তুলে নিয়ে রুমে চলে এলাম আর বিছানায় শুয়ে দিলাম। তারপর চোখে পানি ছিটাতেই নড়ে উঠল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নিজেকে তখন অপরাধী মনে হচ্ছিল, তাই বললাম, সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। রাগের মাথায় এত জোরে ধাক্কাতে দিয়ে ফেলেছি। নীলা শুধু একটা হাসি দিয়ে বলল, ওটা কোনো ব্যাপার না। আমি আর কিছু না বলে ফার্স্ট এইডস বক্সটা নিয়ে এলাম। তুলোতে অ্যান্টিসেপটিক নিয়ে যেই ওর কপালের ক্ষতস্থানে লাগাতে যাব, তখনই নীলা আমার হাত ধরে বসে আর করুণ সুরে বলে, তুই কি সত্যি এখন আর আমাকে ভালোবাসিস না? দেখুন, এখন এসব বলার সময় না। আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে দিন। না, তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, এক কথা বারবার বলবেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে যখনই আমার হাতটা বাড়ালাম, তখনই আবার বাধা। বলুন তো কেমনটা লাগে? তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, আমার মাথা গরম করবেন না, চুপ করে বসে থাকুন। না, আগে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, চুপচাপ কোনো নরমচরণ ছাড়া বসে থাকো, আর একটা কথা বলবি তো ফল ভালো হবে না। থাপ্পড় খেয়ে নীলা একদম চুপ হয়ে গেছে, আর কোনো নরমচরণও করছে না। যাক, তাহলে থাপ্পড়টা কাজে দিয়েছে। কিন্তু পরক্ষণে ওর চোখ দিয়ে অনবরত বৃষ্টি পড়তে শুরু করলো আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। আমি সেই দিকে মন দিলাম না। সুন্দর করে ব্যান্ডেজটা করে দিয়ে বললাম, নিন, শুয়ে পড়ুন। এখনও নীলার চোখ দিয়ে পানি পড়ছে। সে তো বারবার হাত দিয়ে মুছতেছে আর নাক টানছে। তখন আমি তাকে একটা ধমক দিয়ে বললাম, কি হলো, শুনতে পারিনি আমি কি বলেছি? নীলা যেন হঠাৎ আমার এমন ধমক শুনে কেঁপে ওঠে, কিন্তু সে বসে থেকে সেই একই কাজ করছে, সেই কান্না করা আর নাক টানা। এখন আমি কি করি? নিরুপায় হয়ে বললাম, আসলে আমি সরি, আপনি আমার কথা শুনছিলেন না তো, তাই থাপ্পড় মেরেছি। আমি সেই জন্যই কাঁদছি না। আর আমি কোনো বাচ্চা নই যে একটা থাপ্পড় খেয়ে এভাবে কান্না করব। তাহলে? এমনি। মানে? তুই যখন আমাকে ভালোই বাসিস না, তাহলে এত টান কিসের আমার প্রতি তোর? আমার আঘাত নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এখানে ভালোবাসার কিছু নেই, আর আপনার আঘাত নিয়েও আমার কোনো প্রকার মাথা ব্যথা নেই। আঘাত যেহেতু আমার কারণেই লেগেছিল, তাই এসব করছি। ও আচ্ছা, তাহলে ধন্যবাদ। এখানে ধন্যবাদের কিছুই নেই, বললামই তো আমার কারণে হয়েছে তাই। হ্যাঁ, বুঝতে পারছি। যা, ঘুমা গিয়ে, আমার জন্য আর তোকে কষ্ট করতে হবে না। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম নিয়ে তোকে ভাবতে হবে না। আমিও আর কিছু বললাম না, সোজা সোফাতে এসে শুয়ে পড়লাম আর সাথে সাথে এক লাফে উঠে গেলাম। এ কি, সোফা ভিজা কেন? এখানে পানি এলো কই থেকে? আমাকে বলছিস? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আপনাকেই বলছি, এখানে পানি এলো কই থেকে? আমি কি জানি, হয়তো রুমে বৃষ্টি পড়েছে, নয়তো বা বিড়ালে হিসু করে দিয়েছে। মজা করেছেন আমার সাথে? একদম না। আচ্ছা, তোর সোফাতে ভেজা, তাহলে তুই ঘুমাবি কি করে? তুই ঘুমাবি কই? তুই তার বিড়ালের হিসু করা জায়গায় ঘুমাতে পারিস না। আর তোর তো আবার জ্বরের অ্যালার্জি আছে। একটা কাজ কর, আজ রাত তুই না হয় আমার সাথে খাটেই ঘুমাতে পারিস। আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি না হয় ছাদের রুমে ঘুমাবো, নয়তোবা এই ফ্লোরে। তোর ছাদের রুমে তো কালকে আম্মু তালা লাগিয়ে দিয়েছে, আর তুই ফ্লোরে ঘুমাবি, সেই সাহস আছে তোর? সমস্যা নেই আমার তোর সাথে ঘুমাতে। আমার খাটটা যথেষ্ট বড়ই আছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা! ফ্লোরে ঘুমাতেও পারবো না কারণ অ্যালার্জি। তখনই সামনে নীলার দিকে তাকিয়ে দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। বাহ, ভালোই মজা নিচ্ছে। আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, তাই চুপচাপ বিছানাতে উঠতে যাচ্ছিলাম, তখনই নীলা বলল, ওই দাঁড়া দাঁড়া, কি হলো? আগে যা, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আয়, পিছনটা একেবারেই ভিজে গেছে। তাকিয়ে দেখি সত্যি সত্যি ভিজে গেছে। লজ্জার ব্যাপার, পেছনটা শুধু ভিজেছে। তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুতেই নীলা কঠিন কণ্ঠে বলল, এই শোন, বিছানায় থাকতে দিয়েছি বলে একদম আমার ধারে কাছেও ঘেঁষতে চেষ্টা করবি না। কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করলে কিন্তু। এই শুনেন, আমার ক্যারেক্টার না এতটা লুজ না। আশা করি এতদিনে হয়তো বুঝতে পেরেছেন। তা ঠিক আছে, তবুও বলে দিলাম নিজের সেফটির জন্য। আচ্ছা, ঘুমা তাহলে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের রেশটা কাটতেই দেখি
নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের উপর ভর করে শুয়ে আছে, আর সেই সাথে আমার সারা মুখে ওর ঠোঁটের ছোঁয়া অনুভব করছিলাম। আর নীলা বলছিল, এই তোরা তো ভাব কেন শুনি, আমি তোকে এত করে বলছি ভালোবাসি ভালোবাসি, তারপরও তুই আমাকে বিশ্বাস করছিস না। আমাকে এতগুলো কথা শোনালি, আমি নাকি এই আমি নাকি সেই। খুব কষ্ট হচ্ছিল তখন জানিস, কিন্তু তারপর আবার খুশিও হয়েছিলাম যখন তুই রেগে গিয়ে আমাকে আপনি না বলে তুমি বলছিলি। আমি ঠিক বুঝে নিয়েছিলাম তুই এখনো আমাকে প্রচন্ড রকম ভালোবাসিস। কথাটা বলে নাকে আর একটা কিস, তারপর আবার বলতে লাগলো, কিন্তু তুই আমার উপর ভীষণ রেগে আছিস তাই না? সেই জন্যই তুই আমাকে ভালোবেসে লুকিয়ে রেখেছিস শুধুমাত্র ইগোর কারণে। আমি সব বুঝে গেছি, তাই তুই যাই করিস না কেন আমি তোকে কোনোভাবেই ছাড়ছি না, বুঝলি? তারপর বুকের উপর থেকে নেমে গিয়ে নীলা পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আগে তো ভালোবাসি ভালোবাসি করে আমার পেছনে খুব ঘুরতি, আমি না হয় তখন বুঝতে পারিনি, তাই বলে তুইও বুঝবি না যে আমি কতটা ভালোবাসি? আমি শুধু চোখ বন্ধ করে সবকিছু শুনছি আর মনে মনে হাসছি। তখন নীলা আবার বলল, চিন্তা করিস না, আমিও খুব ভালো করে জানি কি করতে হবে। আজকে তো শুধু বিছানাতে শুয়েছিস, তোকে দিয়ে যদি ভালোবাসি কথাটা না বলাতে পারি তাহলে আমার নামও নীলা না। এই বলে গালে একটা লম্বা কিস করলো। আমিও মনে মনে বললাম আমিও দেখব। অতপর নীলা আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। আমারও খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু সেই ইচ্ছে দমিয়ে রেখেই ঘুমিয়ে পড়লাম। লাবিব, এই লাবিব, ওঠ ওঠ না। ঘুম ঘুম চোখে বললাম, কি হলো, ডাকছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান না, আমাকে কেন ডাকছেন? ঘুমাতে দেন তো। কিন্তু তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখিস আর যদি ছেড়ে না দিস তাহলে যাব কি করে বলতো? নীলার কথা শুনে খেয়াল হলো যে আমি নীলাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সাথে সাথেই ওকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে পিছিয়ে গেলাম, আর এতটাই পিছিয়ে গেছি যে ধূপ করে খাট থেকে নিচে পড়ে গেলাম। আমি নিচে পড়ে যেতেই সাথে সাথে নীলা আমার দিকে এগিয়ে এলো, আর আমাকে নিচে পড়ে যেতে দেখে সেই হৃদয়কারা মাতাল করা হাসিটা দিল। কতদিন এই হাসিটা শুনিনি। খাটের কিনারায় বসে নীলা হেসেই চলেছে। প্রথম প্রথম হাসিটা ভালো লাগছিল, কিন্তু যখন নন স্টপ এসেই যাচ্ছে তখন গিয়ে আমার ইজ্জতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এইভাবে হাসার কি আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? দেখুন, একদম হাসবেন না বলে দিলাম। কিন্তু নীলার এই হাসিটা থামছেই না। বিরক্ত লাগছে এখন হাসিটা। ধুর, এই বলে নিচে আসছিলাম, তখন নীলা আমাকে পিছন থেকে এই শোনো বলে খাট থেকে উঠে নামতে যাচ্ছিল। তখনই ওর ওড়নার সাথে পা পেঁচিয়ে পড়ে যাচ্ছিল। তার আগে আমি ধরে ফেলি ওকে। নীলা ভয় পেয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দিল। তখন বুঝতে পারে ও নিচে পড়ে যায়নি। তখন এক এক করে চোখ খুলে। কেন জানি না, নীলার ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবী লাগছিল। আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম। শিলাও আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে কিছু একটা শব্দে আমার হুঁশ ফেরে। সাথে সাথে আমি নীলাকে নিচে নামিয়ে দিলাম। নীলাও মনে হয় লজ্জা পেয়েছে এমন ঘটনাতে, তাই মাথা নিচু করে সোজা ওয়াশরুমে ছুটে যায়। আমি ওর এভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবার বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে চোখের মধ্যে পানি ছিটে পড়তেই আবারও ঘুমটা ভেঙে যায়, আর চোখ খুলে সামনে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। নীলা এখন আমার সামনে ভেজা চুলে শুধু শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন দৃশ্য দেখে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, কিন্তু তারপর মুগ্ধ চোখে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা তোয়ালে খুলে শাড়ি পরতেছে। নীলা এখনো দেখেনি যে আমার ঘুমটা ভেঙে গেছে ও আমি উঠে পড়েছি। নীলার শাড়ি পরা প্রায় শেষ। কাঁধের একপাশে শাড়ির আঁচল ফেলে দিয়ে পিছনে ঘুরতেই আমাকে দেখে চমকে উঠে বলল, তুই কখন উঠলি? হঠাৎ করে নীলার এভাবে ঘুরে দাঁড়ানোতে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলতে গেলাম, তাও তালগোল পাকিয়ে গেল। কখন উঠলাম? এই তো এইমাত্র। হ্যাঁ, এখনই উঠেছি। আমি কথাটা বলে আর ওখানে বসে থাকলাম না, সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। কারণ নীলার সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারি। আসার সময় দেখতে পেলাম নীলা আমার এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আরেক দফা চমকাতে হলো, কারণ দেখি নীলা দাঁড়িয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নীলা বলল, কাকিমা ডেকে গিয়েছিল নিচে যেতে, জলদি চল। ও আচ্ছা, চলেন তাহলে। তারপর দুজনে একসাথে নিচে এলাম। খাবার টেবিলে বসতেই মা নীলাকে জিজ্ঞেস করলো, এই নীলা, তোর কপালে কি হয়েছে রে? কাম সারছে। যদি জানতে পারে এটা আমার কাজ তাহলে তো। নীলা চুপ করে আছে, কি বলবে হয়তো তাই ভাবছে।
বিপত্তি হলো নীলা আমার দিকে তাকিয়ে আছে এখন। তা দেখে মা বলল, কি রে লাবিব, ওর কপালে কি হয়েছে? আমার গলাটা শুকিয়ে গেল। এখন আমি কি বলি? আর এই নীলাও আমার দিকে তাকিয়ে আছে। এই নাকি সে আমাকে ভালোবাসে? কিছু একটা বলে দিলেই তো হতো। আর কিছু ভেবে না পেয়ে আমতামতা করে আম্মুকে বললাম, আসলে আম্মু কালকে রাতে মানে কি রে, এমন করছিস কেন? ভালো করে বল। না, কিছু করার নেই আর। তাই যখনই বলতে গেলাম সত্য কথাটা, তার আগেই নীলা বলে উঠল, আসলে কাকিমা কাল রাতে আলমারি খুলতে গিয়ে দরজায় বাড়ি লেগে গেছে। তাই একটু সাবধানে খুলতে পারতি তো, এত তাড়াহুড়ো করিস কেন? দেখলি তো কি হলো। অতপর মা সবাইকে খাবার দিয়ে দিল। হাফ ছেড়ে শান্তিতে খাচ্ছিলাম, তখন আবার জেঠিমা বলে উঠল, কি রে নীলা, তোরা কি ঠিক করলি কোথায় ঘুরতে যাবি? নীলা বিন্দুমাত্র না ভেবে সোজা সাপটা উত্তর দিল, না আম্মু, আমরা কোথাও যাব না এখন। সে কি রে, কাল রাতেই তো বললি তুই কোথাও ঘুরতে যাবি আর সকালে আমাদের জানাবি। তার মানে লাবিব তোকে কিছু বলেছে? এই লাবিব, তুই ওকে কি কিছু বলেছিস? আমি কিছু বলার আগেই নীলা বলল, না না কাকিমা, ওর আর কি বলবে, আমি যাব না এখন। কেন ভালো লাগে না? সারাদিন কি শুধু ঘরে বসে থাকতেই ভালো লাগে? না আসলে মানে নীলা যেন এরপরে আর কিছুই বলতে পারছিল না। ওই সময় নীলার মুখটা দেখে আমারই কেমন যেন লাগলো। তাই আমি বললাম, মা আমরা যাচ্ছি। আচ্ছা। আমার কথা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর খেয়ে নীলা উপরে চলে গেল। আমিও কিছুক্ষণ পর উপরে চলে এলাম। ঘরে আসতেই নীলা হাস্যোজ্জ্বল মুখে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম, আমি ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস। তুই আমাকে এভাবে দূরে সরিয়ে রাখতেই পারবি না। তারপর ছেড়ে দিয়ে গালে একটা কিস করে আবার জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ। আমি তখন নীলাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। নীলার মুখটা নিমিষেই কালো হয়ে গেল আর বলল, ভালো না বাসলে তুই আমার সাথে ঘুরতে যেতে রাজি হলি কেন? তারপর নীলা একটা হাসি দিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস না? আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস তাই না? দেখ, এরকম মজা একদম ভালো না। আমার কষ্ট হয় না বুঝি? কথাটা বলে আবারও হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলল, বাট আই লাভ ইউ। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম মজা আর আমার সাথে করবি না। এক মুহূর্তের জন্য তো আমার শ্বাসই বন্ধ হয়ে গেছিল। নীলার এরকম আচরণে বেশ অবাক হলাম আমি। তারপর ওকে আবারও দূরে সরিয়ে দিয়ে বললাম, জি না, আমি কোনো মজা করছি না। আমি শুধু বাসার সকলের কথা ভেবে রাজি হয়েছি। তারা খুব আশা করে এই পরিকল্পনা করেছে, তাই। নীলা আর কোনো কথা বলল না, যা বলার ওর চোখ বলে দিল। আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আমার ওকে দেখে খুবই মায়া হচ্ছিল, কিন্তু এত সহজে ওকে ক্ষমা করতে পারছি না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হওয়ার আগে ওকে বললাম, আর হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবেন। এই বলে আমি ভার্সিটির দিকে রওনা দিলাম। নীলা শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমার বাসায় ফিরতে প্রায় রাত হয়ে গেল, কারণ আজ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। নীলা অনেকবার কল দিয়েছিল, ধরিনি। একের পর এক ফোন করেই যাচ্ছিল, তাই একবার ফোনটা ধরেছিলাম। তখনও বলল কখন আসবো। আমি বলেছি লেট হবে বলেই ফোন কেটে দেই। আমি বাসাতে এসে সোজা উপরে এলাম, দেখি নীলা বসে আছে আর আমাকে দেখে কাছে এসে বলল, এত দেরি কেন হলো? আপনাকে তো আমি কারণ বলেছিলাম ফোনে, তাহলে এই প্রশ্ন করার মানে কি? ও সরি, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। কথাটা বলেই বেরিয়ে গেল, বলতেও পারলাম না যে খেয়ে এসেছি। কিছুক্ষণ পর নীলা খাবার খেয়ে রুমে আসতেই বললাম, আমি খেয়ে এসেছি। কি? আমি তো নীলা মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি বললাম, আচ্ছা আপনি খেয়েছেন? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটার উত্তর দিন। না, কেন? আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো, কিন্তু তুই তো ও আচ্ছা, আপনি তাহলে খেয়ে নেন। নীলা কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো নীলা কি আদৌ খাবার খাবে। এই ভেবে আমিও ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের কাছে আসলাম। তখন সেখানে বা আশেপাশে নীলাকে পেলাম না। তখন কি মনে করে ছাদে গেলাম। ছাদে এসে দেখি আমার ধারণাটাই ঠিক, নীলা ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বুঝতে পারলাম কাঁদছে, তাই ওকে পিছন থেকে বললাম, কি হলো, আপনি এখন ছাদে কি করছেন? কিছু না বলে কেঁদেই যাচ্ছে। আর আপনি খাবারটা খাননি কেন? এবারও কান্না ছাড়া কোনো উত্তর পেলাম না। কি হলো, আমি কিছু বলছি শুনতে পান না? কথাটা বলেই নীলার হাত ধরে আমার দিকে ঘোরালাম।
তাকে দেখে এটুকু সময় কেঁদে চোখ মুখ লাল করে ফেলছে। তখন নরম গলায় বললাম, এভাবে কাঁদছেন কেন? এমনি। এমনি এমনি কেউ কাঁদে নাকি? কান্নার গতি হঠাৎ করে বাড়িয়ে দিল। আরে আরে বলবেন তো কি হয়েছে? তোর জন্য। আবার আপনার কি করলাম? তুই আমার সাথে এরকম কেন করছিস? আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইলাম। তারপরেও তুই এমন করছিস কেন? আমি এটাও খুব ভালো করে জানি যে তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু জানি না কেন তারপরেও আমার সাথে এমন করিস। আমারও তো কষ্ট হয় নাকি? তুই জানিস না আমার কষ্টে বুকটা ফেটে যায়। কিভাবে বোঝাবো তোকে? হয়তো তুই আমাকে এইভাবেই ছেড়ে দে, নয়তো বা কাছে টেনে নে। এভাবে আর কষ্ট দিস না প্লিজ। হঠাৎ করে চোখ মুছতে মুছতে সিরিয়াসভাবে বলল, আজকে তোকে স্পষ্টভাবে বলতেই হবে, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। কি হলো, কথা বলছিস না কেন বল? শান্ত গলায় বললাম, না বাসি না। নীলা কথাটা শুনে আবার কান্নায় ভেঙে পড়ল আর বলল, তুই আবারও মিথ্যা কথা বলছিস। নীলার এরকম কান্না দেখে আমার হাসি পেয়ে গেল। না অনেক হয়েছে, আর না, আরও কাঁদলে সমস্যা হয়ে যাবে। তাই আমি নীলাকে কাছে টেনে বুকে দিয়ে বললাম, আলে বাবালে আর কাঁদে না, আর কাঁদে না বাবু, ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার সাথে এরকম করব না, সরি। এবার নীলার কান্না দেখে কে? বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমার শার্টটা ভিজিয়ে দিল। অনেক কষ্টে শান্ত করার পর নীলা নাক টানতে টানতে বলল, তাহলে বলো আমাকে ভালোবাসো। বাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার সাথে এমন করছিলে কেন? সেই জন্য সরি। আমার বাবুই পাখিটা। কথাটা বলে কপালে একটা চুমু দিলাম। তখন নীলা বলল, আর আমার সাথে এমন করবে না তো? না একেবারেই না। তাহলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তখন আমি নীলাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। নীলাও আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে আছে, মনে হয় আমি ছাড়া পেলে কোথাও পালিয়ে যাব। তখন আমি নীলাকে বললাম, এই শুনছো, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। আসতে দাও, তুমি জানো আমার তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনেক শখ। ও তাই বুঝি, কিন্তু আমার তো আবার বৃষ্টিতে অ্যালার্জি। নীলা সেটা টের পেয়ে আমাকে ভিতরে নিয়ে যেতে চাইলো। তখন আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ছাদে দাঁড়িয়ে রইলাম। তখন নীলা অবাক হয়ে বলল, এই কি করছো? তুমি ভিজে যাচ্ছ তো, চলো ভেতরে চলো। না, কেন? তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। কিন্তু তোমার সমস্যা হবে, জ্বর আসবে তো। আসলে আসতে দাও, তুমি আছো কি করতে? এই বলে আমি নীলার ঠোঁটে একটা লম্বা লিপ কিস করলাম। তারপর নীলা আর কিছু বলেনি। এরপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার পরম সাগরে। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।